গুমের মামলায় 15 সেনা কর্মকর্তাকে আনা হয়েছে ট্রাইব্যুনালে, জোরদার করা হয়েছে নিরাপত্তা। আজও চলবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর আপিল শুনানি। গতকাল শুনানির পর মুলতবি করা হয় কার্যক্রম। এবার স্নাতক পর্যায়ে ফাঁকা থাকবে প্রায় 11 লাখ আসন। এইচএসসিতে ফল বিপর্যয়ের কারণে শিক্ষার্থী সংকটে পড়তে যাচ্ছে উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো। ভারতের সাথে সামরিক একটি চুক্তি ছাড়া আর কোনো চুক্তি বাতিল হয়নি। এক উপদেষ্টার দেয়া তালিকার অনেকগুলোর অস্তিত্বই নেই। বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় মৃত্যুযুদ্ধ পরিস্থিতির মতো। আইন মানছে না কেউ, মানানোর দায়ও নেই কারোর। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। এবার জানাবো খবরের বিস্তারিত। গুম খুনের মামলায় 15 সেনা কর্মকর্তাকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকাল 7টায় কড়া নিরাপত্তার মধ্যে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলায় আজ আরও 15 জনকে হাজির করার কথা রয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ আসামিদের শুনানি হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জন আসামি এই মামলায়। এদিকে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির নিয়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোর থেকেই ট্রাইব্যুনাল সংলগ্ন হাইকোর্টের মাজার গেট, মৎস্য ভবন, কাকরাইল সহ একাধিক স্থানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সহ বিভিন্ন সংস্থার সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। দর্শক, সেনা হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালে রয়েছেন আমাদের সহকর্মীরা মিজান আহমেদ এবং আরিফ। আমরা প্রথমেই যাব মিজান আহমেদের কাছে। মিজান, সবশেষ কি পরিস্থিতি দেখছেন এবং জামিনের জন্য আবেদন করা হয়েছে কিনা জানাবেন। কৌরি, সেনা কর্মকর্তাদের আসার পরই কিন্তু তাদের আইনজীবীরাও এসেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং তাদের সবার হাতেই কিন্তু সেই জামিনের নীল খামটি রয়েছিল এবং রয়েছিল সেই ওকালতনামার আবেদনটিও। আজকে যখন আদালত বসবে, বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল বসার পরই প্রথম যে আনুষ্ঠানিকতা হবে সেটা হচ্ছে যে অভিযুক্ত কর্মকর্তাদের পক্ষে তাদের আইনজীবীরা তাদের ওকালতনামা পেশ করবেন এবং ওকালতনামা পেশ করার পর যখন তাদের কথা বলার সুযোগ দেওয়া হবে ট্রাইব্যুনালের পক্ষ থেকে, তখনই তারা কিন্তু সেই জামিনের আবেদনটি করবেন বলে আমাকে জানিয়েছেন। আমি একটু আপনার মাধ্যমে দর্শককে দেখাতে চাই যে বাংলাদেশের কারাগার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার যে নতুন মাত্রাটি যোগ হয়েছে এবং ডিবিসি নিউজে কিন্তু গতকাল প্রথম এই কারা ব্যবস্থাপনার যেই পরিবর্তন, এই পরিবর্তনের খবরটি সম্প্রচার করে এবং সেই সম্প্রচারিত খবরের প্রমাণ কিন্তু আজকে হাতে নাতে ভোরবেলায় আমরা দেখলাম যে বাংলাদেশ জেলের যে প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যান, আধুনিকায়িত প্রিজন ভ্যান, এই প্রিজন ভ্যানে করেই কিন্তু এই 15 সেনা কর্মকর্তাকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আপনি জানেন যে এই সেনা কর্মকর্তাদের পাশাপাশি বর্তমানে কারাগারে রয়েছে এমন অনেক বিগত দিনের রাজনৈতিক নেতৃবৃন্দ যাদের শারীরিক সক্ষমতা একেবারেই ভঙ্গুর এবং তারা বিভিন্ন রোগে অসুস্থ, এবং সব কিছু বিবেচনায় একটি সুশোভিত আধুনিক কারাগার ব্যবস্থাপনার দৃষ্টান্ত হিসেবে এই নতুন প্রিজন ভ্যানটি, যেটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং আধুনিক সুযোগ সুবিধা এবং সিসিটিভি মনিটরিংয়ের মধ্য দিয়ে পরিচালিত এবং তত্ত্বাবধান করা হয়, সেই প্রিজন ভ্যানটি কিন্তু আপনি ক্যামেরা চোখ দিয়ে দেখছেন। এবার যদি একটু মামলার প্রসঙ্গে কথা বলতে চাই, যে আসলে এখানে 2টো গুমের মামলা রয়েছে। 2টো গুমের মামলায় কিন্তু আসামি 30 জন হলেও সত্যিকার অর্থে ব্যক্তি সংখ্যা যদি বলি সেক্ষেত্রে কিন্তু আসামি 28 জন। কারণ 2টো মামলায় কিন্তু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার যে নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকীকে 2টো মামলায় কিন্তু অভিযুক্ত করা হয়েছে এবং সেই কারণেই কিন্তু বাকি 30 জনের যে হিসাব, সেক্ষেত্রে বাকি রয়েছে কিন্তু 28 জন। এবং এই ক্ষেত্রে প্রসিকিউশনের বক্তব্য ছিল যে প্রত্যেককেই তার সুনির্দিষ্ট অপরাধের জন্য একক ব্যক্তি হিসেবে দেখা হবে এবং 2টো মামলায় তাদের দুভাবেই কিন্তু সাজা ঘোষণা করা হতে পারে যদি অপরাধ প্রমাণিত হয়। আর পরবর্তী যে আইনি লড়াইটি রয়েছে এবং প্রেক্ষাপট রয়েছে সে বিষয়ে যদি বলতে হয় যে এই মামলা 2টো হয়েছিল কিন্তু বিগত সময়ে যারা গুমের শিকার হয়েছিলেন, ব্যারিস্টার আরমান,
তারপরে সেনাবাহিনীর কর্মকর্তা, তারপরে আপনার আবদুল্লাহিল আমান আজমি যিনি সেনা কর্মকর্তা ছিলেন, এদের যে অভিযোগ ছিল আমরা দেখেছি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনিও এসেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করতে, এবং তাদের সেই অভিযোগ আমলে নিয়েই কিন্তু তদন্তে নেবে এবং পরবর্তীতে 8 অক্টোবর কিন্তু সেই আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে রাষ্ট্রপক্ষ, এবং অভিযোগ আমলে নেয়ার পরই কিন্তু এই বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয় যে 30 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, এবং সেই গ্রেফতারি পরোয়ানা তামিলের জন্য 22 অক্টোবর নির্ধারণ করে দিয়েছিল ট্রাইব্যুনাল, এবং সেই ধারাবাহিকতায় আজকে তারা এসেছেন। দুটো প্রশ্ন এখানে রয়েছে, যেহেতু গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আজকে তাদের আসলে কোন হিসেবে উপস্থিত করা হবে, কারণ এর আগে কিন্তু চিফ প্রসিকিউটর যেমনটি গণমাধ্যমকে জানিয়েছিলেন যে তারা চাইলে কিন্তু তারা আত্মসমর্পণও করতে পারেন, কারণ যদি কাউকে পরোয়ানামূলে হাজির করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে তাকে থানায় হাজির করা হয় এবং থানার পরবর্তী 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে হাজির করা হয়। কিন্তু গতকাল পর্যন্ত প্রসিকিউশন জানিয়েছিল যে কোনো সেনা কর্মকর্তা গ্রেফতার হয়েছে কিনা এমন তথ্য তাদের কাছে নেই। অতএব আজকে কোর্ট বসার পরই হয়তো এই বিষয়ে আমরা আরও বিস্তারিত তথ্য জানতে পারবো এবং পরবর্তী সময়ে আপনার মাধ্যমে দর্শককে তা জানিয়ে দিতে পারবো। কৌরি, ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। মিজান, ধন্যবাদ আপনাকে। দর্শক, ট্রাইব্যুনালের অন্য প্রান্তে রয়েছে আমাদের সহকর্মী আরিফ। আমাদের সহকর্মী মিজান আহমেদ যেমনটা জানাচ্ছিলেন যে সকাল 7টা নাগাদ সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আপনার কাছে এখন পর্যন্ত কি কি তথ্য আছে এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানাবেন। করে আমি যদি একটু নিরাপত্তা বিষয় নিয়েই যদি জানাতে চাই, সকাল মূলত ভোর থেকে আমি রাজধানী আজকে এই সাবেক সেনা কর্মকর্তাদের যে হাজির করার বিষয়টি উপলক্ষে রাজধানী বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দেখেছি এই নিরাপত্তা জোরদারের ব্যবস্থার বিষয়টি, কারণ লক্ষ্য করা হয়েছে বা দেখা হয়েছে বিভিন্ন জায়গায়। আমরা আসার পথে ট্রাইব্যুনালে আমি যে মাজার গেটটাতে এখন অবস্থান করছি, সেই মাজার গেটে আপনি দেখতে পাচ্ছেন হাইকোর্ট প্রাঙ্গণে ঠিক প্রধান ফটক যেটা আছে, মাঝে গেটে যে ফটক রয়েছে, সেই ফটকে পুলিশ সদস্য বা নিরাপত্তা জোরদারের যে বিষয়টি সেটা লক্ষ্য করা গেছে। এছাড়াও ভোর থেকে আমি যদি রাজধানী গুরুত্বপূর্ণ বিশেষ করে কাকরাইল কিংবা মগবাজার থেকে শুরু করে মৎস্য ভবন সহ আরো গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেখানে আমি নিরাপত্তা ব্যবস্থা বিভিন্ন সংস্থার, শুধুমাত্র পুলিশ নয়, আমি বিজিবি দেখেছি, এপিবিএন দেখেছি, এছাড়াও অন্যান্য যে সংস্থারা তারা কিন্তু নিরাপত্তা জোরদার করেছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু এই সাবেক সেনা কর্মকর্তাদেরকে হাজির করা হয়েছে। আপনি জানেন যে ঠিক 7টা, যেটা 6টার মধ্যে হাজির করা বা উপস্থিত থাকা বা হাজির করার যে বিষয়টি ছিল সেটা কিন্তু 7টা 5 থেকে 6 মিনিটের মধ্যে তাদেরকে এটি শীতাতপ নিয়ন্ত্রিত একটি প্রিজন ভ্যানে, বাংলাদেশ জেলের প্রিজন ভ্যানে তাদেরকে কিন্তু ভেতরে প্রবেশ করা হয়েছে। এই প্রিজন ভ্যানের আশেপাশে যদি আমি বলতে চাই যে প্রিজন ভ্যানের সামনে র্যাবের গাড়ি আমি দেখেছি, এর পাশাপাশি র্যাবের গাড়ির পরে পুলিশের গাড়ির পর প্রিজন ভ্যানের পরেই কিন্তু সেনাবাহিনীর গাড়িগুলো আমরা দেখেছি। সেই বিষয়টা থেকেই আসলে বোঝা যায় যে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তাদেরকে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, এবং কি আদালতের যে প্রক্রিয়া কার্যক্রম, বিচারিক কার্যক্রম, সেই কার্যক্রম প্রেক্ষিতেই তাদেরকে আজকে যদি আদালতে হাজির করা বা ট্রাইব্যুনালে হাজির করা না হতো তাহলে কিন্তু একটি হাজিরা বিজ্ঞপ্তি, 2টি পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়ার বিষয়টি কিন্তু আমরা গতকালকেই জানতে পেরেছি প্রসিকিউশনের মাধ্যমে। সেই বিষয়গুলো মাথায় রেখেই আসলে পরবর্তীতে কি ধরনের বিচারিক কার্যক্রম সম্পন্ন হয় সেটার জন্য অপেক্ষা করতে হবে, এবং কি কড়া নিরাপত্তা কিন্তু এখনো জোরদার রেখেছে পুরো কোর্ট চত্বরে। তো বলাই যায় যে আসলে অপেক্ষার বিষয় কি হতে পারে পরবর্তীতে তাদের বিচারিক কার্যক্রম। এই ছিল কৌরে, এখান থেকে সব শেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। এইচএসসিতে ফল বিপর্যয়ের পর এবার শিক্ষার্থী সংকটে পড়তে যাচ্ছে উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো। এবার স্নাতক পর্যায়ে ফাঁকা থাকবে প্রায় 11 লাখ আসন, যা মোট ভর্তিযোগ্য শিক্ষার্থীর চেয়েও বেশি। আর এ কারণে বড় সংকটে পড়বে ফলাফলে দুর্বল কলেজ এবং জোড়াতালি দিয়ে চলা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। যত্রতত্র অপরিকল্পিতভাবে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠায় এই পরিস্থিতি জানিয়ে শিক্ষা বিশেষজ্ঞরা নতুন করে পরিকল্পনার তাগিদ দিয়েছেন। চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে 12,35,661 জন শিক্ষার্থী, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে 7,26,960 জন।
অন্য হিসেব বলছে সারা দেশে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং, পাবলিক, বেসরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয় মিলে স্নাতক পর্যায়ে আসন আছে 18,07,567টি। সে হিসেবে এবছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সবাই পরবর্তী ধাপে ভর্তি হলেও ফাঁকা থাকবে 10,80,616টি আসন, যা এ পর্যায়ের মোট আসনের অর্ধেকেরও বেশি। কিন্তু প্রশ্ন উঠেছে, এই বিপুল সংকটের ব্যবস্থাপনা কি হবে? আসন অনুযায়ী কারা শিক্ষার্থী পাবে, আর সংকটেই বা পড়বে কারা? আগের অভিজ্ঞতা বলছে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এরপরও থাকবে কঠিন ভর্তিযুদ্ধ। তবে তুলনামূলক খারাপ ফল করা কলেজ এবং জোড়াতালি দিয়ে চলা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পড়বে বড় সংকটে। গ্রামের কলেজগুলোতে কিংবা একটু শহরের থেকে একটু দূরের কলেজগুলোতে একটু বেশি ঘটবে। আসন অনুসারে হয়তো শিক্ষার্থী ভর্তি হবে না। বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের কিছু করার নাই। যারা ছাত্র নির্ভর, বিশেষ করে প্রাইভেট কলেজগুলো, যাদের শিক্ষকদের বেতন দিতে হয় ছাত্রছাত্রীদের কাছ থেকে পাওয়া অর্থে, সেই সমস্ত কলেজগুলোর জন্য একটু ডিফিকাল্ট হবে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক বিবেচনা এবং পরিকল্পনাহীনভাবে যত্রতত্র শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠায় এই পরিস্থিতি, যা নিয়ে নতুন করে ভাববার সময় এসেছে। অনেক কলেজেই এই সমস্ত শর্ত পূরণ করে না, যে সমস্ত শর্তে এই অনার্স বা মাস্টার্স চালু করবার কথা। না আছে সেখানে শিক্ষক, না আছে সেখানে ইনফ্রাস্ট্রাকচার, না আছে ক্লাসরুম। সেই ক্লাস্টার ওয়াইজ ভাগ করে যেখানে প্রয়োজন আছে সেই জায়গাগুলোতে কলেজগুলো রাখা। বাকি কলেজগুলোতে উচ্চশিক্ষার সুযোগ আদৌ প্রয়োজন আছে কিনা, আমার শিক্ষার্থীদের চাহিদা আছে কিনা, আমার সেখানে ওই ক্লাস্টারে বা ওই ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে শিক্ষার্থী আছে কিনা, এটা বিবেচনা করে আমি মনে করি পুনরায় এগুলোকে পুনর্বিবেচনা করাটা খুবই জরুরি। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শৃঙ্খলার মধ্যে আনতে না পারলে শিক্ষার্থী সংকটের পাশাপাশি উচ্চশিক্ষার মান আরও তলানিতে নামবে বলেও মত বিশেষজ্ঞদের। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও আমি মনে করি যোগ্যতার ক্ষেত্রে কোনো মার্সি না করে, কারণ মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। বরিশাল থেকে কলকাতা, জীবন আর কবিতায় রূপসী বাংলাকে দেখেছেন তিনি। খুঁজেছেন বাংলা আর বাঙালির অপার রূপ, সম্ভাবনা। তিনি জীবনানন্দ দাশ। ইংরেজি সাহিত্যের ছাত্র শিক্ষক জীবনানন্দ তার কবিতায় এঁকেছেন রূপময় বাংলাদেশের ছবি। তিনি নেই প্রায় ৭১ বছর, তবে তার সৃষ্টি প্রতিদিন দিকে দিকে ছড়াচ্ছে নতুন আলো। চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, চোখে তার যেন শত শতাব্দীর নীল অন্ধকার। ফিরে এসো সুরঞ্জনা, ফিরে এসোই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার। বাঙালি কবি তিনি, মায়ের ভাষায় মাতৃভূমির চিরন্তন রূপের ছবি কবিতায় আকার মহান এক স্রষ্টা, নিসর্গ আর নিঃসঙ্গতার প্রতীক জীবনানন্দ দাশ। তার লেখনী, তার কবিতা, তার সাহিত্যকর্মের মধ্য দিয়ে তিনি আমাদের মধ্যে বেঁচে আছেন, বেঁচে থাকবেন আজীবন। নদী দিয়ে মাতানো অপূর্ব এক সবুজ ভূমি। বরিশালে 1899 সালের 17 ফেব্রুয়ারি জন্ম জীবনানন্দ দাশের। 1954 সালের 14 অক্টোবর কলকাতায় ট্রাম দুর্ঘটনায় আহত হয়ে 22 তারিখে মৃত্যু হয় তাঁর। কিন্তু তার মৃত্যুতেই ফুরিয়ে যায় না জীবনানন্দ অধ্যায়। তার সৃষ্টির লাবণ্য দিনে দিনে আরও উদ্ভাসিত হচ্ছে। আভা ছড়িয়ে পড়েছে বাংলা ভাষীদের আঙিনা থেকে বিশ্ব দরবারে। তার প্রকৃতি নিয়ে লেখা আজও আমাদের ভাবিয়ে তোলে। তার প্রকৃতির নিয়ে লেখার মাধ্যমে আমরা আজও প্রকৃতির প্রেমে পড়ি। তার যে সাহিত্য, তার যে রচনা, এটা বাংলা সাহিত্যে অমর। তার স্মৃতি বিজড়িত যে সকল স্থানগুলো রয়েছে বিএম কলেজে, বিভিন্ন স্থানের নামকরণ করা হয়েছে আসলে তার নামে। তার যে স্মৃতি, এটাকে ধরে রাখার জন্য আমি মনে করি আরও প্রয়োজনীয় ব্যবস্থাগুলো গ্রহণ করা উচিত। এই নগর ছিল একদিন জীবনানন্দের। পথের ধারে ধূসর পাথরে তার পায়ের ছাপ। ধানসিঁড়ি থেকে ব্রজমোহনের সে স্মৃতিময় পদচারণা যেন নিঃশব্দে মিলিয়ে যাচ্ছে। তার কবিতার যে দিকগুলো রয়েছে, আধুনিকতা, পরাবাস্তবতা, প্রকৃতি প্রেম, এগুলোর জন্যে বিশেষ বিশেষ আলাদা করে গবেষণা হওয়া প্রয়োজন আছে। ওনার স্মৃতি বিজড়িত বাড়ি, এই বাড়িটি এখন দখলের এবং হয়ে স্মৃতি হারাচ্ছে। ওনার এই বাড়িকে ঘিরে একটি রিসার্চ সেন্টার এবং একটি জীবনানন্দ দাশ একাডেমি করার জন্য আমরা দাবি করছি। এমন সৃষ্টিশীল বাঙালির স্মৃতিকে অবহেলায় রেখে দেওয়াটা কেবল লজ্জারই নয়, কালের কাছে অপরাধ। এই যে সাক্ষাৎকারে আপনি আসলেন, এই সাক্ষাৎকারের আগে
কোনো ব্যক্তি জীবনানন্দ দাশকে নিয়ে আমার সাথে কোনো কথা বলে নাই। এবার একটু খবর নিব যে বাড়িটা আসলে কার নামে আছে, আর ওনার স্মৃতিময় যে স্থানগুলো আছে, উনি যেখানে বসেছেন, হেঁটেছেন, পুকুর ঘাটে বসে কবিতা লিখেছেন, এরকম যদি কোনো তথ্য আমি পাই তাহলে ওইগুলিকে স্মৃতিময় করে রাখার জন্য তার স্মারক কিছু করা যায় কিনা সেটা আমরা সিটি কর্পোরেশন থেকে নিতে পারবো। প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়, হয় নাকি? জীবনানন্দ বলতেন, এ শহর আমার মতো নিঃসঙ্গ। সেই নিঃসঙ্গ কবির সাহিত্যকর্ম যেন নিঃশেষ না হয় আমাদের নির্বিকারতায়। রূপসী বাংলার কবিতা বেঁচে থাকুক মাটিতে, বাতাসে, আকাশে। কবির মৃত্যুদিনে এটি আমাদের প্রত্যাশা। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। দর্শক, ট্রাইব্যুনালে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তৃতীয় মামলাটি ছিল রামপুরায় 18 এবং 19 জুলাই 2024 সালে গুলি করে, বিশেষ করে ওইখানে কিছু বিজিবি সদস্য যারা গুলি করে আন্দোলনকারীদের হত্যা করেছিলেন, মোট 28 জনকে হত্যার অভিযোগে ওই অভিযোগটি করা হয়েছিল। সেই মামলাটিতেও আসামিদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 5ই নভেম্বর। এবং সেই মামলাতেও যারা পলাতক আছেন, 2 জন পলাতক আছেন 4 জন আসামির মধ্যে, সেই 2 জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 5ই নভেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। আজকে যাদেরকে উপস্থিত করা হয়েছিল তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে, বিচারদের সোপর্দ করার ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করেছেন, তেমনিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসেবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী, তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অব দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন, বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে। তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছেন। এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার ব্যাপারে তারা সম্পূর্ণ সহযোগিতা করেছেন। এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা জানতে পেরেছি। সুতরাং দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না। ল অব দি ল্যান্ড এবং বিচার প্রক্রিয়া একটা রাষ্ট্রের সভ্যতার মাপকাঠি নির্ধারণ করে। একটা রাষ্ট্র কতটা ফাংশনাল আছে সেটা নির্ধারিত হয় সেই রাষ্ট্রের জুডিশিয়ারি কতটা স্মুথলি ফাংশন করে। সুতরাং রাষ্ট্রের বাহিনীগুলো আমাদের এই বিচার প্রক্রিয়াকে সমর্থন করা, তাকে স্মুথলি পরিচালনার ব্যাপারে যেটা করেছেন, এটা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সবাইকে, যারা এই প্রক্রিয়াকে সাহায্য করছেন তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা যেমন জুলাই আগস্টে নিরস্ত্র ছাত্র জনতার উপরে যে পরিচালিত হত্যাযজ্ঞের সময় তারা যেমন রুখে দাঁড়িয়েছিলেন বা মাঝখানে ভূমিকা পালন করেছিলেন, যেটা জাতি স্মরণ করে, একইভাবে এই যে বিচার প্রক্রিয়া, গুমের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেও তারা তাদের সহযোগিতা করছেন, আইনের প্রতি তাদের শ্রদ্ধা দেখিয়েছেন। এটাও আমরা এই আজকের এই সময়ে আমরা উল্লেখ করতে চাই। এই পর্যন্ত আজকের আমাদের বক্তব্য ছিল। থ্যাংক ইউ। ওনাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে আজকে আদালতে উপস্থিত করেছিল। তারা এখন যেহেতু আজকে আইনজীবীরা হাজির হয়ে তাদের পক্ষে ওকালতনামায় স্বাক্ষরের অনুমতি নিয়েছেন, তারা বলেছেন জামিনের আবেদন করতে চান। আদালত বলেছেন যেহেতু জামিনের আবেদন একটা প্রক্রিয়ার ব্যাপার আছে, প্রথমে ওকালতনামায় তারা সিগনেচার নেবেন, তারপরে নিয়মিতভাবে আবেদন করবেন। আদালত বলেছেন যে আবেদন থাকলে আপনারা রেজিস্ট্রার অফিসে আইন অনুযায়ী দাখিল করবেন, পরবর্তী তারিখে যদি কোনো আবেদন থাকে তখন সেটা তারা শুনানি করবেন। অনলাইনে শুনানির ব্যাপারে এটা বলল তারা। আর কোনো আবেদনই আজকে দাখিল হয়নি। তারা মৌখিকভাবে আসামিদের সাথে কথা বলার বা প্রিভিলেজড কমিউনিকেশনের জন্য আবেদন করেছিলেন, আদালত সেটা মঞ্জুর করেছেন। বাকি যে সমস্ত আবেদন তারা ফাইল করার কথা সেটা যথাযথ প্রক্রিয়ায় ওনারা দাখিল করবেন, করলে তখন প্রক্রিয়া অনুযায়ী সেটা শুনানি। আইন অনুযায়ী তাদের স্ট্যাটাস নির্ধারিত হবে। আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সর্বশেষ সংশোধিত হয়ে সর্বশেষ যে পর্যায়ে আছে সেখানে যেভাবে বলা আছে যে আসামি গ্রেপ্তার হলে তাদের কি স্ট্যাটাস হবে, আইন নির্ধারিত পন্থাই সেটা নির্ধারিত হবে। আমরা আগেও বলেছি এই ব্যাপারে, আজকে নতুন করে কিছু বলতে। অনলাইনে হাজিরা দেওয়ার সুযোগ আছে কি? সেটা আদালত নির্ধারণ করবেন, সেটা ভবিষ্যতে যখন আবেদন আসবে বাস্তবতার নিরিখে আদালত যেটা ভালো মনে করবেন, যেটা বিচার প্রক্রিয়াকে স্মুথ করবে, সবকিছু মিলিয়ে কনভিনিয়েন্ট হবে, সেটা আদালতের নির্দেশ অনুযায়ী যা হবার সেটা হবে। বাকি বিষয়গুলো কারাগারের বিষয়। আচ্ছা, কারাগারের ব্যাপারে হচ্ছে তাদেরকে কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। কাস্টডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন। কারা কর্তৃপক্ষ তাদেরকে কোথায় রাখবেন, অর্থাৎ কোন জেলে রাখবেন, কোন সাব জেলে রাখবেন, ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন, এটা অ্যাবসোলুট অথরিটি কারা কর্তৃপক্ষের অর্থাৎ সরকারের। আদালতের কাজ হচ্ছে তাদেরকে কাস্টডিতে পাঠিয়ে দেয়া।
কাস্টডিটা মেনটেন করেন রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা মোর স্পেসিফিক্যালি কারা অধিদপ্তর। সুতরাং কারা কর্তৃপক্ষ তাদেরকে কোন কারাগারে রাখবেন সেটা তারাই নির্ধারণ করবে। ভাই একটা বিষয় যে এই বিষয়ে যে সুবিধা কারা কর্তৃপক্ষ কোন আসামিকে কি পদ্ধতিতে আদালতে হাজির করবেন এটা ডিসক্রিপশন অব দি কারা কর্তৃপক্ষ। এই ব্যাপারে আমাদের কিছুই বলার নেই। এটা দেখেন আইনের মধ্যে যেটা আছে, আমরা সর্বশেষ সংশোধনী অনুযায়ী বলা হয়েছে যখন কারো বিরুদ্ধে বিচার প্রক্রিয়াটা শুরু হয়ে যায়, ফরমাল চার্জ দাখিল হয়, তখন আসলে তিনি আর সার্ভিসে আছেন বলে গণ্য হবেন না। এটাই হচ্ছে আইনের ব্যাখ্যা। থ্যাংক ইউ। যদি বসে তাহলে তো ভালো হয়, আমাদের আদালত হচ্ছে যে কোনো বসতে পারে। ভোটের হাওয়া লেগেছে দেশের রাজনৈতিক অঙ্গনে। মহানগরগুলোতে নানামুখী কর্মকাণ্ডে দলীয় সমর্থন বৃদ্ধি আর হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণে ব্যস্ত বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। আর অধিকাংশ আসনের প্রার্থী চূড়ান্ত হওয়ায় জামায়াতের নেতারা ব্যস্ত জনমত গঠনে। এদিকে তারুণ্যের প্রতিনিধিত্ব করতে মুখে আছে এনসিপিও। সব মিলিয়ে তৈরি হয়েছে জমজমাট নির্বাচনী আবহ। প্রধান উপদেষ্টার রোডম্যাপ ঘোষণার পর নির্বাচনমুখী কর্মকাণ্ডে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। ব্যানার ফেস্টুন টাঙানোর পাশাপাশি চলছে বিভিন্ন দলের নানান কর্মসূচি। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত রাজশাহী মহানগরের আসনগুলো ধরে রাখতে তৎপর নেতাকর্মীরা। আর উন্নয়নমুখী ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে জামায়াতের প্রার্থীরা যাচ্ছেন ভোটারের দুয়ারে। জামায়াতের পক্ষ থেকে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে, এই জন্য জামায়াত প্রস্তুত। আমরা মাঠে ময়দানে আছি, আমরা সিরিজ গণসংযোগ করছি, সভা সমাবেশ করছি, মিটিং মিছিল করছি, মানুষের ঘরে ঘরে যাচ্ছি। আমাদের সবার সমন্বিত প্রচারণা চলছে এবং সেই সঙ্গে সঙ্গে মহিলারা সব মাঠে আছে, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, সর্বোপরি বিএনপির সর্বোচ্চ শক্তি এদেশের জনগণ, এদেশের মুরব্বী মানুষ এবং নিউ জেনারেশন, তারা দেখেছে স্বচক্ষে, তারা সবাই আমাদের সঙ্গে আছে। নির্বাচনের তফসিল ঘোষণার অপেক্ষায় রংপুরের বিএনপি নেতারা। সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করছে এনসিপিও। জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র এবং সংস্কার বিচারকে দৃশ্যমান করার ক্ষেত্রে সরকার বাস্তব পদক্ষেপ গ্রহণ করবে, তখন থেকে আমরা নির্বাচনের জন্য যে প্রস্তুতিমূলক কাজগুলো রয়েছে সেইগুলোর দিকে আমরা মনোযোগী হব। আমাদের যেহেতু ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, পৌরসভা প্রত্যেকটি স্তরে আমাদের কমিটি রয়েছে, তারা প্রস্তুত। নির্বাচনী তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনের কাজে অংশগ্রহণ করব। মিটিং মিছিল আর সভা সমাবেশে ভোটের মাঠ জমানোর চেষ্টায় ময়মনসিংহ মহানগরের নেতারাও। ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচন হবে। আমরা গ্রামে গঞ্জে, ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে আমরা ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছি। যেদিনই জনাব তারেক রহমান নির্বাচনী তফসিল ঘোষণা হবে, আমরা আনুষ্ঠানিকভাবে ধানের শীষের জয়যাত্রা শুরু করব এবং মানুষকে ভোট দিতে উৎসাহিত করব। ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে মানুষের ভিতরে। তারা মনে করতেছে এবার আমরা জামাতকে ভোট দিলে আমাদের অধিকার আমরা ফিরে পাবো, একটা কল্যাণকর রাষ্ট্র কায়েম করতে পারবো, যেখানে কোনো বৈষম্য থাকবে না, জাস্টিস প্রতিষ্ঠা হবে, ন্যায় প্রতিষ্ঠা হবে। সিলেটে ঘর গোছানোর পাশাপাশি 31 দফার প্রতিশ্রুতি জনগণের কাছে পৌঁছে দিচ্ছে বিএনপি। আর উৎসবের আমেজ নিয়ে মাঠে ময়দানে ঘুরছেন জামায়াতের নেতাকর্মীরা। এবারে নির্বাচনে আমি ক্যান্ডিডেট হওয়ায় গোটা সিলেটবাসী অত্যন্ত আনন্দিত হয়েছে এবং আমার শুভাকাঙ্ক্ষী এবং আমার দলের কর্মীরা একটা ঈদের উৎসব নিয়ে এই ময়দানে কাজ করছে। দীর্ঘদিন আমরা আওয়ামী লীগ ফ্যাসিস্টের সময় সাধারণ মানুষের কাছে যেতে পারিনি, অথবা সাধারণ মানুষও আমাদের সাথে ভয়ে কথা বলতে পারে নাই, যদি ইন্টারাকশনটা হয় নাই, সেই কাজগুলো আমরা এগিয়ে নিয়ে গেছি এবং মানুষকে যাতে ভোটে আনা যায় সেই জায়গাগুলোতে আমরা কাজ করছি এবং ইনশাল্লাহ ভালো আমরা অনেকটাই এগিয়ে গেছি। মহানগরগুলোতে নেতাকর্মীদের কর্মকাণ্ডে তৈরি হয়েছে নির্বাচনী আবহ। অসংখ্য মনোনয়ন প্রত্যাশীর মধ্যে নির্ভরযোগ্য প্রার্থীকে বাছাইয়ে এরই মধ্যে নানা হিসেব নিকেশ করছে রাজনৈতিক দলগুলো। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। কাল থেকে খুলছে শ্রমিক অসন্তোষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা প্যাসিফিক জিন্সের 8টি কারখানা। মঙ্গলবার রাতে এ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ। এদিকে আন্দোলনকারীদের গোপন গ্রুপের একটি অডিও রেকর্ড এসেছে ডিবিসি নিউজের হাতে। ষড়যন্ত্রের ইঙ্গিত থাকায় উঠছে নানা প্রশ্ন। কারখানায় বেতন ভাতা নিয়ে সমস্যা না থাকলেও শ্রমিক অসন্তোষের পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন দেখছে আইনশৃঙ্খলা বাহিনী ও ব্যবসায়ী নেতারা। দেশের প্রথম সারির পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স চট্টগ্রাম ভিত্তিক এই শিল্প গ্রুপে চলতি বছরের জানুয়ারি থেকে শুরু হয় শ্রমিক অসন্তোষ।
5 জানুয়ারি নানা দাবিতে মাঠে নামেন প্রতিষ্ঠানটির হাজার হাজার শ্রমিক। এ সময় শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে আহত হয় 7 পুলিশ, ভাঙচুর হয় যানবাহনও। এর প্রায় 10 মাস পর গেল 14 অক্টোবর আবার শুরু হয় বিশৃঙ্খলা। মারধর করা হয় অনেক কর্মকর্তাকে, হয় লুটপাটও। অভিযোগ কারখানা কর্তৃপক্ষের। গন্ডগোল চলতে আছে যে কি হয়েছে, এই আস্তে আস্তে লোকগুলা নিচে নামছে, পুরো এক ফুল ফ্যাক্টরির লাইন বন্ধ করে দিছে ওই ফলা হয়নি। আমাদের এখানে ফ্যাক্টরিতে কিছু ম্যানেজমেন্ট যারা আছে তারা হচ্ছে বহিরাগত লোক এনে আমাদের ওয়ার্কারের গায়ে হাত তুলছে, যে কারণে ওয়ার্কারও ক্ষিপ্ত হয়ে তাদের উপর আক্রমণ করতে বাধ্য হয়েছে। বেতন ভাতা নিয়ে কোনো সমস্যা না থাকলেও কারখানায় ক্যান্টিন চালানো, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বহিরাগতরা পরিকল্পিত সংকট তৈরি করছে। সম্প্রতি আন্দোলনকারী শ্রমিকদের সংগঠিত করার একটি গোপন গ্রুপে পরিকল্পনার ছক আঁকা হয়। অফিস খোলার পরেই আমাদের যার যার উপরে ক্ষোভ তাদেরকে বডি দেওয়া হবে, তাদেরকে বুঝাইতে হবে যে আমরা ভালো হয়ে গেছি, কিন্তু ভালো হওয়ার অভিনয় করতে হবে, তাছাড়া আর কিছু না। খেলা তো সে সময় খেলা যাবে, ওরা দাবার গুটি চালাইলে আমাকেও দাবার গুটি চালাইতে হবে। একটি তৃতীয় পক্ষ অসন্তোষের পেছনে কাজ করছে বলে ধারণা আইন শৃঙ্খলা বাহিনীর। আমি প্রত্যেক ফ্যাক্টরিতে যে এই মামলা সংক্রান্ত যে বিষয় আসা ছিল আমরা তাদেরকে ক্লিয়ার করছি যে বিনা কারণে কাউকে ন্যূনতম পরিমাণ হয়রানি করা হবে না। এই দাবিগুলোর পিছনে এখানে একটা গোষ্ঠী কাজ করছে। গেল 5 জানুয়ারির ঘটনায় প্রায় 400 শ্রমিকের বিরুদ্ধে একটি মামলা হলেও তদন্ত ছাড়া হয়রানি না করার বিষয়ে আশ্বস্ত করে পুলিশ। আন্দোলনের পেছন থেকে বহিরাগতদের প্রভাবের কথা বলছেন ব্যবসায়ী নেতারা। এটা কিন্তু কোনো স্যালারি ইস্যু না, এটা কোনো কমপ্লায়েন্স ইস্যু না, এটা আপনারা বুঝতেই পারতেছেন বাইরের কিছু বহিরাগত লোক ইনফ্যাক্ট এখানে ঢুকে ওয়ার্কারদের সাথে একটা বেশ অশুভ আচরণ করলো, যার কারণে আপনারা দেখলেন ওনার বাধ্য হয়ে ফ্যাক্টরিটা লে অফ ঘোষণা করতে হলো। ফ্যাক্টরি ওনার চিন্তা করেছে যে এই অবস্থায় তার ফ্যাক্টরি রান করলে তার স্টাফ যারা হার্ট হয়েছেন সেফটির জায়গায় খুব মনে হয়েছে, উনি বন্ধ করেছেন। তার মানে এটা তো পার্মানেন্ট বন্ধ বা ফ্যাক্টরি একদম করে দিয়েছে, শ্রমিক ছাঁটাই করে লে অফ করে দিয়েছে, বিষয় কিন্তু এরকম না। আন্দোলনে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে এমন খবর ছড়িয়েও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হয়। বর্তমানে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কারখানার সামনে মোতায়েন আছে আইন শৃঙ্খলা বাহিনী। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দুস্থদের জন্য বরাদ্দ চাল গেছে সুস্থের ঘরে। পাকা ঘর, ব্যবসায়ী, চাকরিজীবীরা ভিডব্লিউবি কার্ডের চাল পেলেও বঞ্চিত অসচ্ছল অসহায়রা। অভিযোগ, ঘুষের টাকা না দিতে পারায় মেলেনি কার্ডও। চাল নিয়ে এমন চালবাজি হয়েছে পঞ্চগড়ে। তবে বরাদ্দের সাথে সংশ্লিষ্টরা এজন্য দুষছেন একে অপরকে। পঞ্চগড়ের বোদা উপজেলা চন্দনবাড়ি ইউনিয়নের কামারপাড়া এলাকার মোমেনা বেগম। পাটখড়ি বিক্রির আয় চলেই সংসার। দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিডব্লিউবি পেতে তিনি বারবার ধর্ণা দেন জনপ্রতিনিধিদের কাছে, তবে তার ভাগ্যে জোটেনি একটি কার্ড। একই গল্প সুমি আক্তার সহ আরো কয়েক নারীর। আমি একবার 2 বছরে অনলাইন করলাম, আমরা পাইলাম না। আমরা গরিব, আমরা পাই না। যাদের বাড়ি ঘর আছে, জমি জায়গা আছে, তারা পায়। এখানে তদন্ত করে দেখেন আপনারা ঘুরে, যে যার কিছু নাই ওরাই পায়নি, আর যার আছে তারাই পাইছে। মোমেনা বেগমের মতো অসহায় অনেকের ভাগ্যে কার্ড না জুটলেও আর্থিকভাবে সচ্ছল এমন অনেকে পেয়েছেন কার্ড। ডিবিসির অনুসন্ধানে উঠে এসেছে দুর্নীতির সত্যতা। ব্যবসায়ী, চাকরিজীবী ও বহুতল ভবনের মালিকও আছে সে তালিকায়। আমরা অনলাইনে আবেদন করছিলাম যে বলে বিজিবি কার্ডের জন্য, ওইটা ওইখানে হয়েছিল। হওয়ার পর আমাকে খবর দিছিল, আমি গেছিলাম, যাওয়ার পর ওইটা হয়েছে। আমরা কিন্তু কষ্ট করে খাই, পরিশ্রম করি, কিন্তু দুবেলা ভাত খাই, কিন্তু মানুষ এখন কিভাবে কি করে সেটা তো আমি জানাম। দুস্থ নারীদের জীবনমান উন্নয়নে ভিডব্লিউবি কার্ড দেয় সরকার। প্রত্যেক কার্ডধারী মাসে পান 30 কেজি করে চাল। অভিযোগ আছে যারা টাকা দিয়েছেন তারাই শুধু কার্ড পেয়েছেন। প্রতিটি কার্ডের জন্য 7 থেকে 10,000 টাকা পর্যন্ত নিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। যারা যাচাই বাছাই করছে, ওরা যদি সঠিকভাবে যাচাই বাছাই করতো তাহলে কিন্তু বড় লোকরা পাইতো, তাহলে আমরা গরিবরাই পাই। একজন বলছিল যে টাকা চাইছে 7,000 টাকা দিলে কার্ডটা হবে। আমি যে 7,000 টাকা দাম কার্ড করবো। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন জনপ্রতিনিধিরা। চন্দনবাড়ি ইউপির প্যানেল চেয়ারম্যান জানালেন, সচ্ছল কেউ পেয়ে থাকলে তিনি ব্যবস্থা নেবেন। আমরাও তালিকা প্রকাশ হওয়ার পরে যেটা জানতে পারছি, আমরা 2 থেকে 3টা কার্ডে আমার কাছে অভিযোগ আসছে স্বচ্ছ ব্যক্তি পাইছে, যারা আসলে পাওয়ার মতো না তারা পাইছে। এটা আমি স্যারের সাথে কথা বলছি, আমাদের স্যারের সাথে, উনি বলছে যেটা আপনি ইন্ডিকেট করে রাখেন, সেটা পরবর্তী যদি কোনো সংশোধনীয় ব্যবস্থা থাকে না। আর মহিলা বিষয়ক কর্মকর্তা নারাজ দায় নিতে। এটা আমি নিব, কেমন আমি বলি
কাজটা করে ইউনিয়ন চেয়ারম্যানেরা, মেম্বার, রুট লেভেলে ওয়ার্ড কমিটি আছে, ইউনিয়ন কমিটি আছে, তারা করে। গত 26শে মে ভিডব্লিউবি কার্ড বিতরণে আর্থিক লেনদেন করায় বোদা উপজেলা ঝোলই ঝালসিরি ইউনিয়নের 11 ইউপি সদস্যকে আটক করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। দরিদ্রদের সুদবিহীন ঋণ ও বেকারদের কাজ দেওয়ার কথা বলে 20 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দিনাজপুরের হিলির এক বেসরকারি সংস্থার বিরুদ্ধে। IDFN নামের একটি ভুয়া এনজিও খুলে মাত্র 10 দিনে শতাধিক মানুষের থেকে এই টাকা হাতিয়ে নিয়ে এখন লাপাত্তা প্রতারক চক্রটি। প্রতারিত হয়ে এখন দিশেহারা ভুক্তভোগীরা। সম্প্রতি দিনাজপুরের সীমান্তবর্তী উপজেলা হাকিমপুরের হিলিতে IDFN নামের একটি এনজিও অফিস খুলে কয়েকজন। এজন্য উপজেলার সাতকুড়ি এলাকার বল্টু চেয়ারম্যানের চাতালের অফিস ভাড়া নেন তারা। গ্রামের দরিদ্রদের টার্গেট করে প্রতারকরা সুদবিহীন ঋণ ও বেকারদের 40 ধরনের কাজ শেখানোর কথা বলে ভর্তি ফি ও সঞ্চয়ের নামে এক একজনের কাছ থেকে নেয় 5 থেকে 20,000 টাকা। বলা হচ্ছে শতাধিক নারী পুরুষ IDNFকে প্রায় 20 লাখ টাকা দিয়েছে, যদিও পুরোটাই ছিল প্রতারণা। টাকা দেওয়া সকলেই অভিনব এই ফাঁদে পড়ে হারিয়েছেন নিজেদের শেষ সঞ্চয়টুকু। আমাদের কাছ থেকে টাকা নিয়ে এসছে, সঞ্চয় টাকা, লোন দেওয়ার কথা ছিল, লোন দেয় নাই। 5,000 করে নিয়ে 50,000 করে টাকা ছাড়বো, ওই জন্য আসে দেখি ব্যাংক নেই। প্রশাসনের কাছে অনুরোধ করব, প্রশাসন যেন এটা সুস্থ তদন্ত করে অসহায় মানুষের টাকাগুলো যেন ফেরত পায়। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। পুলিশ জানায় তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। এনজিওর বিরুদ্ধে একটা প্রতারণার অভিযোগ পেয়েছি, আমরা তদন্ত সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেব। প্রতারকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি হারানো টাকা ফেরত দেওয়ার দাবি ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক। কেন্দ্রীয় মহিলা দলের সহসম্পাদক নায়েব ইউসুফের বিরুদ্ধে বানোয়াট, ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে ফরিদপুরে মশাল মিছিল হয়েছে। মঙ্গলবার রাতে ফরিদপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের আয়োজনে শহরের কোমরপুর এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ফরিদপুর মহানগর বিএনপির নেতা AFM কায়ুম। এছাড়াও অংশ নেন মহানগর বিএনপির 2 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শেখ মান্নান ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মণ্ডল সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা AK আজাদকে আওয়ামী লীগের নেতা আখ্যা দিয়ে অভিযোগ করেন তিনি ফ্যাসিস্ট সরকারের দোসরদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। তারা AK আজাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ারও দাবি জানান। সিলেটে তারুণের উৎসব সিসিকের পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, কখন শুরু হচ্ছে পরিচ্ছন্নতা কার্যক্রম আর কারা কারা এতে যোগ দিচ্ছেন? এছাড়াও এই ধরনের কার্যক্রম কি নিয়মিত চলবে? বিস্তারিত জানান। আমি এখন দাঁড়িয়েছি সিলেটের জল্লারপাড়া এলাকায়, অর্থাৎ এই জায়গাটা কিন্তু একসময় একটি জলাশয় ছিল, বেশ বড় জলাশয় এবং বেশ ঐতিহ্য ছিল এই জায়গাটা, কিন্তু কালোর পরিক্রমায় কিন্তু এই জায়গাটি একেবারে ভরাট হয়ে গেছে। তো সিটি কর্পোরেশন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। তো আজকে যেটি আয়োজিত হচ্ছে তারুণ্যের উৎসব 25 উদযাপন উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান, যেটি আসলে আয়োজন করেছে পরিবেশ অধিদপ্তর এবং সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায়। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছেন এবং উদ্বোধনী পর্ব এখন চলছে। তো এখানে কিন্তু সিটি কর্পোরেশনের কয়েকশো কর্মী এখানে রয়েছেন, তারা কাজ করছেন। তার পাশাপাশি এখানে রয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠনের বিডি ক্লিন সহ বিভিন্ন ধরনের সংগঠনের যারা সদস্য তারা কিন্তু আসলে এখানে সহযোগিতা করবেন, অর্থাৎ ভলান্টারি সার্ভিস দেবেন। তো প্রাথমিক অবস্থায় এখানে এই জল্লার যে আবর্জনা সেগুলো পরিষ্কার করা হবে এবং এর পাশাপাশি আশেপাশের যে রাস্তাগুলো রয়েছে কিংবা ওয়াকওয়ে রয়েছে এবং ড্রেন এবং ছড়া যেগুলো রয়েছে সেগুলো কিন্তু করা হবে। তো এমনিতে সিলেটের বেশ কিছু ছড়া রয়েছে যেগুলো সিলেটের প্রাণ বলা হয় এবং যেই ছড়াগুলোর মাধ্যমে বৃষ্টির সময় কিংবা সারা বছর সিলেট নগরীর যে জলপ্রবাহ সেগুলো কিন্তু সুরমা নদীতে গিয়ে পড়ে। তো বৃষ্টি কিংবা বর্ষার সময় সেই পানিগুলো পড়ার ফলে জলাবদ্ধতার কবল থেকে নগর রক্ষা পায়। তো জনগণের বেশ কিছু মানুষের অসচেতনতার কারণে অনেক সময় এই ছড়াগুলো
আসলে আবদ্ধ হয়ে যায়, বদ্ধ হয়ে যায়, স্বাভাবিক প্রকৃতি ব্যাহত হয়। তো সেই বিষয় থেকে আসলে মুক্তি পাওয়ার জন্য এবং ছড়া খাল এবং যে সকল জলাশয়ে আবর্জনা কিংবা ময়লায় পরিত্যক্ত হয়ে আছে সেগুলোকে আসলে পুনরুদ্ধারের যে ক্যাম্পেইন সেটি কিন্তু নতুন করে আবার শুরু হচ্ছে। এর আগে চলমান ছিল, কিন্তু ব্যাপক পরিসরে আজকে থেকে সেটি শুরু হচ্ছে। তো এর ধারাবাহিকতায় প্রায় প্রত্যেকটি জায়গাতেই সিটি কর্পোরেশন এবং পরিবেশ অধিদপ্তর এরকম পরিচ্ছন্নতা অভিযান চালাবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল সিলেটের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের আজকের সর্বশেষ। প্রত্যুষ ধন্যবাদ আপনাকে। গুম খুনের মামলায় 15 সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের রাখা হবে সেনানিবাসের ভেতর স্থাপিত বিশেষ কারাগারে। আর এই মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে 20 নভেম্বর। এর আগে সকাল 7টায় কড়া নিরাপত্তার মধ্যে 15 সেনা কর্মকর্তাকে বিশেষায়িত প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে আদালতে তোলার পর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 তাদের গ্রেপ্তার দেখিয়ে ক্যান্টনমেন্টের সাব জেলে পাঠানোর নির্দেশ দেয়। এছাড়াও শেখ হাসিনা সহ পলাতকদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেয় আদালত। পরে ব্রিফ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার সারওয়ার হোসেন। এই 3টি মামলার মোট 15 জন আসামিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেছিল। তাদেরকে কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। কাস্টডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন। কারা কর্তৃপক্ষ তাদেরকে কোথায় রাখবেন, অর্থাৎ কোন জেলে রাখবেন, কোন সাব জেলে রাখবেন, ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন, এটা অ্যাবসোলিউট অথরিটি কারা কর্তৃপক্ষের। এই অ্যামেন্ডমেন্টটা একটা আমি বলবো যে অত্যন্ত একটা খারাপ অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং এইটা যদি বহাল থাকে আমি আশা করি এইটা হাইকোর্টে চ্যালেঞ্জ হবে। এটা যদি বহাল থাকে তাহলে এই ক্লজটা ব্যবহার করে সমস্ত বিচার ভবিষ্যতে ভণ্ডুল হয়ে যেতে পারে বলে আমার আশঙ্কা প্রকাশ করছি। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, আপনি তো ভোর থেকেই জানাচ্ছিলেন ট্রাইব্যুনালের খবর, এখন পর্যন্ত আর কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? শেষে কিন্তু এই 15 সেনা কর্মকর্তাকে আমার পাশে রাখা এই যে বাংলাদেশ জেলের যে বিশেষ প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানে কিন্তু তোলা হচ্ছে এবং সেই দৃশ্যটি এখন আপনার মাধ্যমে আরো স্পষ্ট করে দেখাবার চেষ্টা করব। আমরা কিছুক্ষণ আগেই কিন্তু আমাদের সামনে দিয়ে সবাইকে একে একে নিয়ে আসা হয়েছে এবং নিয়ে আসার পর তাদের এখানে তোলা হয়েছে এবং সেই তোলার আনুষ্ঠানিকতাও শেষ। এখন এই প্রিজন ভ্যানটি এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাবার পর কারা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত ক্যান্টনমেন্টের যেই সাব জেল রয়েছে সেই সাব জেলেই কিন্তু এই অভিযুক্ত সেনা কর্মকর্তাদের রাখা হবে এবং এ বিষয়ে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু চেয়ারম্যান বিচারপতি গোলাম মোহাম্মদ মর্তুজা মজুমদার তিনি কিন্তু বলেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারের ডিজায়ার অনুযায়ী কারা কর্তৃপক্ষ তাদের যে থাকার ব্যবস্থার বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত নেবে। আর আপনার মাধ্যমে জানাতে চাই এই বিষয়ে কিন্তু আইনজীবীরা কথা বলেছেন। কিছুক্ষণ আগে ব্যারিস্টার সারোয়ারের কথা যেমনটি আপনি শোনাচ্ছিলেন, ব্যারিস্টার সারোয়ার, ব্যারিস্টার হামিদুল মেজবা এই দুইজনই কিন্তু আসামি পক্ষের আইনজীবী হিসেবে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন এবং তারা বলেছেন যে 6 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধিত আইন যেটি পাশ করা হয়, যেটি অধ্যাদেশ আকারে দেয়া হয়, সেই 6 অক্টোবরের সেই আইনে বলা হয় যদি কারো বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয় তবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করার যোগ্যতা হারাবেন, সরকারি কোনো পদে থাকলে সেই পদে থাকার যোগ্যতা হারাবেন এবং বিচারিক প্রক্রিয়া শেষে যদি তিনি নির্দোষ প্রমাণিত হন তবে তাকে আবার শপথে পুনর্বহাল করা হবে এবং এই ক্ষেত্রে যে কম্পেনসেশন, সেই কম্পেনসেশনও পরিপূর্ণ সুবিধা ভাতাদি সবকিছুই তাকে ফিরিয়ে দেওয়া হবে। এই আইনটিকে তারা বলছেন যে এই আইনটি আমাদের সংবিধানের যে মৌলিক স্পিরিট সেই স্পিরিটের সাথে যায় না, যদিও সংবিধানের 47(3) কতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনকে সুরক্ষা দেওয়া হয়েছে। বলেছে ইতিপূর্বে আইনে যাহাই বলা থাকুক না কেন
এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে যদি কোনো কিছু পূর্ববর্তী আইনের সাথে সাংঘর্ষিক হয় তবে মানবতা বিরোধী অপরাধ আইন প্রাধান্য পাবে। পাশাপাশি তারা আরো যুক্তি দিচ্ছেন যে যখন কোনো অপরাধ সংগঠিত হয় এবং সেই অপরাধটির যখন বিচার হয় তখন ওই অপরাধ চলাকালীন সময়ে যে এক্সিস্টিং বা বিদ্যমান আইন থাকে সেই বিদ্যমান আইনের আলোকেই কিন্তু সেই অপরাধের বিচার করতে হয়। পাশাপাশি তারা বলেছেন যে এই যে আগামীতে হয়তো যে ট্রাইব্যুনাল আইনের যেই 6 অক্টোবরের যেই অধ্যাদেশটি এটি হয়তো চ্যালেঞ্জ করা হতে পারে এবং সেটি চ্যালেঞ্জ করার পর হয়তো এই বিষয়ে আরো অনেক বিষয় আলোচনায় আসবে এবং এই বিষয়টি 20 নভেম্বর যে পরবর্তী আপনার শুনানির দিন রয়েছে, যেদিন হচ্ছে আসামিদের জামিনের বিষয়ে আসামি পক্ষের আইনজীবীরা তাদের আইনি যুক্তিতর্ক তুলে ধরবেন, সেই দিনও তারা এই বিষয়গুলো আদালতের নজরে আনার ক্ষেত্রে চেষ্টা করবেন এবং তারা বলেছেন যে এই বিষয়টি সুরক্ষা পেলেও ইতিপূর্বে ট্রাইব্যুনাল আইনের যতগুলো ধারা ছিল এই আইনটি কোনোভাবেই সংবিধান দ্বারা সুরক্ষিত হবার মতো বিষয় নয়। কারণ বিচারের একটি কোর ভ্যালু বা কোর স্পিরিট হচ্ছে বিচার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কাউকে দণ্ডিত বা সাজা দেওয়ার কোনো অবকাশ নেই। কিন্তু এই মামলায় 6 অক্টোবরের এই অধ্যাদেশের মধ্য দিয়ে শুরুতেই যে বিষয়টি হয়ে যায় সেটি হচ্ছে যেহেতু শপথ থেকে সরে যাওয়া হয় এবং যেহেতু এই বিষয়টি পরবর্তীতে চলে আসে বিভিন্ন রকম ভাবে উপস্থাপিত হয়, সেক্ষেত্রে আসলে ওই ব্যক্তি অনেকটা বলতে পারেন এটা মিডিয়া ট্রায়ালের শিকার হয়, যেমনটি অভিযোগ হচ্ছে আসামি পক্ষের আইনজীবীদের। তো এই পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কিন্তু আজকে সেনাবাহিনীকে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন এই বিচারিক কার্যক্রমে সহায়তার জন্য এবং তিনি বলেছেন যে সেনাবাহিনীকে নিয়ে যে অপপ্রচার হচ্ছে সেই অপপ্রচার বন্ধ হওয়া উচিত, কারণ দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের স্বাধীনতা, অখণ্ডতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতীক। তাদেরকে নিয়ে কোনো অপপ্রচারই চলা বাঞ্ছনীয় নয়। আর অপরাধ যেই মামলার আলোচনা হচ্ছে সেই মামলার আলোচনার প্রেক্ষাপটে তিনি বলেছেন সবারই মনে রাখা উচিত এই মামলাটি চলমান ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগে সেখানে কোনো বাহিনী সম্পৃক্ত নয়। আমরা দেখতেই পাচ্ছি সাইরেন বাজিয়ে নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু চলে যাচ্ছে এই প্রিজন ভ্যানটি এবং এই সময়ে আপনার এখানে অবস্থানরত সাবেক যে সেনা কর্মকর্তারা তারাও কিন্তু এই অভিযুক্ত কর্মকর্তাদের বিচারের দাবির জন্য জড়ো হয়েছিলেন। তারা এগিয়ে আসার চেষ্টা করছিলেন প্রিজন ভ্যানটির দিকে, কিন্তু তারা আসতে পারেননি। এর কারণটি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর বাধার কারণে তাদের থেমে যেতে হয় এবং আপনি দেখছেন যে এই মুহূর্তে কিন্তু হাইকোর্টের সুপ্রিম কোর্টের গেট দিয়েই বেরিয়ে যাবে এই প্রিজন ভ্যানটি এবং এই প্রিজন ভ্যানটি বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমরা এও দেখতে পাচ্ছি যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের বেশ কিছু লোকজন তারা ব্যানার ফেস্টুন নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে হাজির হয়েছে এবং একটু কথা আপনার মাধ্যমে তাদের কথা শুনতে চাই। বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী কলঙ্কমুক্ত হওয়ার সুযোগ পেয়েছে। আমরা বিশ্বাস করি আমি ফাহিম ফারুকী, আহ্বায়ক মঞ্চ 24। আমরা বিশ্বাস করি প্রিয় মাতৃভূমি রক্ষায় যে সেনাবাহিনী কাজ করে আজকের এই রায়ের মধ্য দিয়ে এই সেনাবাহিনী কলঙ্ক মুক্ত হওয়ার সুযোগ পেয়েছে। সেজন্য পতাকা উঁচু করে বলছি আমার বাংলাদেশে সুষ্ঠু বিচারের দ্বারা শুরু হয়েছে, এই দ্বারা অব্যাহত রাখতে হবে। যারা জুলাইয়ে আমার আবু সাঈদের উপর মুগ্ধের উপর গুলি করেছে, যারা আমাদের হত্যা করেছে, যারা 75-এর বিপ্লবীদেরকে জেলে জবাই করেছে, এদেরকে বিচারের মুখোমুখি করতে পারা মানে প্রিয় বাংলাদেশকে রক্ষার জন্য আমাদের এই রাষ্ট্র তৈরি হয়ে গেছে। আমরা আপনাদেরকে জানাচ্ছি, আমরা দীপ্ত কণ্ঠে বলছি, দীর্ঘদিন যারা গুমের শিকার হয়েছে, যারা খুনের শিকার হয়েছে, তাদের পরিবারগুলো আজকে গেটের বাইরে ক্রন্দন করছে। তাদের কষ্ট আমাদের এখানে আছেন মেজর বজলুল হুদার ভাই, যাকে শেখ হাসিনা নিজ হাতে জবাই করেছে। আমি ডিউ খুদা, আমি জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ছোট ভাই। আজকে এই খুনি হাসিনা তার অপশাসনের মধ্য দিয়ে, তার গণহত্যাকারীদের মাঝখান দিয়ে
হাজার হাজার মানুষকে হত্যা, খুন, গুম করেছে, তারই বহিঃপ্রকাশ আপনারা আজকেও দেখতে পাচ্ছেন যে সামরিক পোশাকে খুনিরা আজকে আদালতে আসতে বাধ্য হয়েছে। আজকে বিচার সুনিশ্চিত হওয়ার পথে আইসিটিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে সাহসী পদক্ষেপ নিয়েছে। এদেশের মানুষ আশা করছি সুবিচার পাবে। এরই ধারাবাহিকতায় বিডিআর হত্যাকাণ্ড আপনি দেখছেন যে আসলে এভাবেই তারা তাদের অনুভূতির কথা প্রকাশ করছেন। আমরা শুনলাম যে মঞ্চ 24-এর কথা, আমরা শুনলাম যে মেজর বজলুল হুদার ভাই তার কথা। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সবশেষ পরিস্থিতি। এবং তথ্য ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে। মিজান, ধন্যবাদ আপনাকে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 57, রাজশাহী 6। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ আমরা আছি রাজশাহী 6 আসনে। এই আসনটি রাজশাহীর বাঘা এবং চারঘাট উপজেলা নিয়ে গঠিত। এই উপজেলার গুলোর পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী। এই আসনটিতে মোট ভোটার 3,40,000। এখানে নারী এবং পুরুষ ভোটার সমান সমান। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন জামাতের রাজশাহী জেলার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি এখানকার জামাতের মনোনীত প্রার্থী। নির্বাচিত হলে কি কি কাজ করবেন এই এলাকার জন্য? আমি নির্বাচিত হলে এই এলাকার মৌলিক যে সমস্যা নদী ভাঙ্গন, এই নদী ভাঙ্গন ঠেকানোর জন্য সেখানে প্রয়োজনীয় বাঁধ দেওয়ার জন্য আমি উদ্যোগ নেব। এখানে রাস্তাঘাট এবং যে কাঁচা রাস্তা এগুলির পাকাকরণ এবং যেগুলি রাস্তা ভেঙে গেছে সেগুলি সংস্কার করা এবং 2 উপজেলা স্বাস্থ্য কেন্দ্র যেটা চিকিৎসা মেডিকেল, সেখানে প্রয়োজনীয় বেড বৃদ্ধি করা হবে, বেড সংখ্যা, এবং ডাক্তার যেন সেখানে ঠিকমতো চিকিৎসা প্রদান করেন সেই ব্যবস্থা আমরা নেব। ইউনিয়ন লেভেলে যে স্বাস্থ্যকেন্দ্র আছে এই স্বাস্থ্যকেন্দ্রগুলিকে সক্রিয় করা হবে, সেখান থেকেই যাতে গ্রামের দরিদ্র মানুষেরা চিকিৎসা সেবা পায় সেই ব্যবস্থা নেওয়া হবে। এবং এই আসনে যারা সরকারি ভাতাভোগী রয়েছেন বিভিন্নভাবে তারা ভাতা পান, কিন্তু এই ভাতার পাওয়াটা তাদের জন্য খুব জটিল প্রক্রিয়া। আমরা এই ভাতাটা যাতে প্রকৃত যারা হকদার তারা পায় এবং সহজে পেতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। এবং এই 2 উপজেলা নিয়ে যে আসন, এই আসনের সকল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা পদক্ষেপ নেব। শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষত প্রাইমারি স্কুলের বাউন্ডারি ওয়াল যেন সব নিশ্চিত হয়, শিশু বা ছোট বাচ্চারা সেই স্কুলে লেখাপড়া করে এবং তাদের লেখাপড়ার মানটা যাতে উন্নয়ন হয় সেদিকে আমরা লক্ষ্য রাখব। চারঘাট একসময় খয়ের শিল্পের জন্য খুব বিখ্যাত ছিল, এটা এখন অনেকটা বিলুপ্তির পথে। এই খয়ের শিল্পের উন্নয়ন করে খয়ের শিল্পকে আরও উন্নয়ন এবং দেশীয় এবং আন্তর্জাতিকভাবে এখান থেকে খয়ের রপ্তানি করার জন্য আমরা উদ্যোগ নেব। এই অঞ্চলে প্রচুর পরিমাণে আম উৎপন্ন হয়, আম একটি পচনশীল ফসল, এটাকে রক্ষা করার জন্য আমরা ব্যবস্থা নেব এবং যাতে এটা সহজে দেশে এবং বিদেশে রপ্তানি করা যায়, দেশের বিভিন্ন অঞ্চলে সহজে বিক্রি করা যায়, কৃষকেরা যেন ন্যায্য মূল্য পায় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। এবং ধর্মীয় যে প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ, মন্দির সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়, এই সমস্ত উপাসনালয়ের আমরা উন্নয়ন এবং তার রক্ষণাবেক্ষণের জন্য কাজ করব। এবং বর্তমান যে বেকার সমস্যা, সেজন্য জেনজি যারা রয়েছেন বেকার বা শিক্ষিত বেকার, তাদেরকে আমরা অনলাইনের প্রশিক্ষণ দিয়ে ইন্টারনেটের শিক্ষা এবং তারা যাতে অনলাইনে আত্মকর্মসংস্থান লাভ করতে পারে, যেমন ফ্রিল্যান্সিংয়ের ট্রেনিং দিয়ে তাদেরকে আমরা কর্মসংস্থানের জন্য চেষ্টা করব। এবং এখানে প্রশাসনিকভাবে যাতে মানুষ থানায় গিয়ে সহজে তাদের আইনি সহায়তা পায় সে ব্যাপারেও আমরা ভূমিকা রাখব। এখন আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় তাদের যে মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, চিকিৎসা,
এগুলি যেন বাংলা অনেক উন্নয়নের কথা বলছিলেন। এখানে জেলা বিএনপির সভাপতির বাসভবন আছে এবং তিনি নিজেও বিএনপি থেকে মনোনয়ন চাইছেন, পাশাপাশি এনসিপির বিভাগীয় সমন্বয়কারী তিনিও মনোনয়ন চাইবেন, হয়তো এখানে ভোট করবেন। তাদেরকে প্রতিদ্বন্দ্বী হিসেবে কিভাবে দেখছেন, কেমন প্রতিদ্বন্দ্বী হবে তাদের সঙ্গে? তাদেরকে আমরা প্রতিদ্বন্দ্বী মনে করি, তবে জনগণ আমাদের সাথেই আছেন। আমরা বেশ কয়েক মাস আগে থেকে গণসংযোগ করছি বিভিন্ন গ্রাম অঞ্চলে, পাড়া মহল্লায়। তাতে চারঘাট বাঘার মানুষ আগামী দিনে জামাত ইসলামের প্রার্থীকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবে বলে আমার বিশ্বাস। কেন জামাত ইসলামকে ভোট দিবে মনে করছেন? তাদের সততা এবং তাদের জনগণের প্রতি ভালোবাসা, জনগণের সাথে তাদের সুসম্পর্ক এবং জামাতের যে দলীয় কর্মসূচি জনবান্ধব, জনগণের কল্যাণে কাজ করে, সেই কারণেই তারা। ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আজ আমরা আছি রাজশাহী ৬ আসনে। এরপর দুপুর 12টায় দেখাবে নতুন অতিথির সঙ্গে। সে পর্যন্ত সবাই ডিবিসির পর্দায় চোখ রাখুন। গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করার জন্য সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার ট্রুথ সোশ্যাল পোস্টে এই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এর মধ্য দিয়ে গাজায় নড়বড়ে হয়ে পড়া যুদ্ধবিরতির মধ্যে হামাসকে আবারও হুমকি দিলেন তিনি। ট্রাম্প তার পোস্টে কোনো দেশের নাম সরাসরি উল্লেখ করেননি, তবে এই অঞ্চলে সহায়তার জন্য ইন্দোনেশিয়ার কথা বিশেষভাবে উল্লেখ করেন। সম্প্রতি ইন্দোনেশিয়া সহ আরও কয়েকটি দেশের সরকার গাজায় নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে, কিন্তু কোনো দেশই হামাসের সাথে সরাসরি সংঘাতে যাওয়া নিয়ে কিছু বলেনি। এপেক সম্মেলনের আগে পূর্ব সাগর উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে উত্তর কোরিয়া বুধবার সকালে একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এক বিবৃতিতে তারা জানায় ক্ষেপণাস্ত্রগুলো রাজধানীর পিয়ংইয়ং এর কাছাকাছি এলাকা থেকে উত্তর পূর্ব মুখে ছোড়া হয়। এগুলো প্রায় 217 মাইল উড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তথ্যে জানা গেছে ক্ষেপণাস্ত্রগুলো সমুদ্রে না পড়ে স্থলভাগে গিয়ে পড়েছে। এর আগে মে মাসে 2 দফায় পূর্ব উপকূল থেকে একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সমর্থনে জাতিসংঘের আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করেই দেশটি এ পরীক্ষা চালায়। এদিকে ঘটনার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং জরুরি নিরাপত্তা বৈঠক ডাকেন। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।